গণভবন হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। শহীদদের তালিকা সহ থাকবে ফ্যাসিবাদের নিদর্শন। পরিদর্শন ৩ উপদেষ্টার। আগামী সপ্তাহে কাজ শুরু করবে বিশেষজ্ঞ কমিটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন। অ্যাটর্নি জেনারেল সমমর্যাদায় চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। আরও 4 জনকে প্রসিকিউটর নিয়োগ। চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে উত্তাল শাহবাগ। বিবেচনার আশ্বাস আইন উপদেষ্টার। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণই হবে বিএনপির রাজনীতি। আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান। ফিরতে চান দেশে, বলছেন তার আইনজীবী। এবং দুবাইয়ে বিক্ষোভ করায় সাজার পর সাধারণ ক্ষমা। ৫৭ বাংলাদেশির ২০ জন দেশে ফিরেছেন আজ। অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা ভুক্তভোগী প্রবাসীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবন হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আন্দোলনে শহীদ ও ১৬ বছরে গুম খুনের শিকার ব্যক্তিদের নামের তালিকা সহ থাকবে ফ্যাসিবাদের নিদর্শন। গণভবন পরিদর্শনের পর এ তথ্য জানিয়েছেন ৩ উপদেষ্টা। কালকের মধ্যেই বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে বলেও জানান তারা। এদিকে কোনো মাজারে হামলা সরকারের কাছে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন আদিলুর রহমান খান। গণভবন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। ১৬ বছর যেখানে অবস্থান করে স্বৈরশাসন চালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট তার পালিয়ে যাওয়ার দিন, তাই জনগণের সব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে গণভবনকে ঘিরে। তছনছ করে দেয়া হয় এই রাজপ্রাসাদ, ঘটে লুটপাটের মতো অযাচিত ঘটনাও। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয় গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করার। এরই ধারাবাহিকতায় শনিবার শেরেবাংলা নগরে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন পরিদর্শনে আসেন ৩ উপদেষ্টা। পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের নিদর্শন সংরক্ষণ করে গণভবনকে জাদুঘর করার পর জনগণের জন্য উন্মুক্ত করা হবে। জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম খুনের যে স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জুলাই আন্দোলন ছাড়াও গত ১৬ বছরের দুঃশাসনের স্মারক এই জাদুঘরে থাকবে বলে জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে সম্প্রতি মাজারে যেভাবে হামলা চলছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আওয়ামী লীগ আমলের নিপীড়ন যেন দেশে আর ফিরে আসতে না পারে বর্তমান সরকার তা নিশ্চিত করতে চায় বলে জানান উপদেষ্টারা। এই ধরনের আচরণ যেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। পুনর্গঠন হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অ্যাটর্নি জেনারেল সমমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। শনিবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়ে জানানো হয়। এছাড়া আরও 4 জনকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার পতনের পর ট্রাইব্যুনালে এই পরিবর্তন হলো। অ্যাডভোকেট তাজুল ইসলামের আগে জামায়াত ইসলামীর নেতাদের মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত মামলায় আইনজীবী হিসেবে কাজ করেছেন। সাভারের আমিনবাজারে 6 ছাত্র হত্যা মামলা সহ বিভিন্ন মামলায় লড়েছেন তাজুল ইসলাম। এছাড়া আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির রাজনীতিতে সক্রিয় এই আইনজীবী। চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে দিনভর উত্তাল ছিল শাহবাগ। সন্ধ্যায় বৈঠকে কমিশন করে তাদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন আইন উপদেষ্টা। তবে আন্দোলনকারীদের দাবি, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। আগামীকাল সকাল 10টা থেকে আবারও শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। দুপুর গড়িয়ে রাত, তখনও শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে বন্ধ শাহবাগের যান চলাচল। সেই যান চলাচল স্বাভাবিক হয় প্রায় 10 ঘন্টা পর।
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে তাদের এই কর্মসূচি। আইন উপদেষ্টার আশ্বাস পেলেও আদায় না হওয়ায় ২৪ ঘন্টার আলটিমেটাম এবং রোববার সকাল 10টা থেকে আবারও অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়ে মাঠ ছাড়েন আন্দোলনকারীরা। 12 ঘন্টার একটা সময় বেঁধে দিয়েছি আমাদের সরকারকে, তারা যথাযথ সিদ্ধান্ত নেবেন, আমাদেরকে আশ্বস্ত করবেন। আমরা চাই, যেহেতু আমরা অবস্থান করেছি শাহবাগে, এখানে আগামীকাল যদি আমাদের চূড়ান্ত ঘোষণা না আসে, একইভাবে 10টার সময় আমরা সবাই এখানে অবস্থান করব। এর আগে শনিবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। পরে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। অনার্স মাস্টার্স কমপ্লিট করতে প্রায় 30 বছর চলে গেছে। আমাদের সরকার আমাদের চাকরি দিবে, আমরা চাই আমাদের যোগ্যতাটা অ্যাপ্লাই করতে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমাদেরকে 35 করতে হবে। এদিকে সমাবেশে যোগ দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। আমার যদি যোগ্যতা থাকে তাহলে 40 বছর বয়সে আমি চাকরি পেতে পারি। এমন একটা পদ্ধতি করতে হবে আমাদেরকে, যাতে আমাদের লেখাপড়ার জন্য, মেধার চর্চার ক্ষেত্রে, তাদের নিয়োগ করবার জন্য, তাদের চাকরির ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য না হয়। 1991 সালে বাংলাদেশের সব পর্যায়ে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 27 বছর থেকে বাড়িয়ে 30 করা হয়। এ সময় দেশের মানুষের গড় আয়ু ছিল 57 বছর। 33 বছরে মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে 73। তাই চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি যৌক্তিক বলে মনে করছেন শিক্ষার্থীরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাতে ক্যাডার বৈষম্য নিরসন সহ অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। পদক্ষেপ না নিলে 50,000 চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাবে বলেও হুঁশিয়ারি তাদের। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ নিয়ামত হোসেন এ দাবি জানান। বিসিএস ক্যাডারকে অ্যাডককৃত বা নব্য এনক্যাডারমেন্টকৃত কর্মকর্তাদের অধীনস্থ করার রেওয়াজ কোনো আইন বা বিধিতে সমর্থন করে না। এটা শতভাগ অবৈধ। এই অন্যায় ও জুলুম আমরা মানি না, মানব না। আমাদের দাবি, সকল প্রকার অবৈধ স্থায়ীকরণ আদেশ বাতিল করতে হবে, সকল অবৈধ পদোন্নতি বাতিল করতে হবে, সকল ধরনের অবৈধ পদায়ন বাতিল করতে হবে। এ সকল অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি যদি বাতিল করে আদেশ জারি করা হয়, গেজেট হয়ে যায়, আর সেই ক্ষেত্রে সার্বিকভাবে অসহযোগিতার দিকে আমরা আগাবো এবং কর্মবিরতির দিকে যাব। অন্তর্বর্তী সরকার যেন সুন্দর নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। বাংলাদেশের সার্বভৌমত্বের চেয়ে শেখ হাসিনার স্বার্থকে ভারত বেশি গুরুত্ব দিচ্ছে কিনা এমন প্রশ্ন দলটির। নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি হবে বলেও জানান নেতারা। নার্নেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সাংবাদিকদের কাছে বাংলাদেশ বিষয়ে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের থেকেও শেখ হাসিনার স্বার্থকে ভারত গুরুত্ব দিলে তার জবাব দিতে প্রস্তুত দেশের জনগণ। শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই। এই কষ্ট, এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না? বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয়। এদিন সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। পরে তিনি সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থেকেও রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারবে না। তারা যেন সুন্দর নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলেও দাবি তার। কোনো অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অবস্থান করে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না। তাই রাজনৈতিক দলেই দেশের শক্তি, দেশের বল, একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব বলে আমি মনে করি। একই দিন খাগড়াছড়ির দীঘিনালার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামীর রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের। আগামীর বাংলাদেশের রাজনীতি হবে কিন্তু ভিন্ন। বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতারা। বাংলাদেশে একটি নতুন ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যথাসময়ে ফিরতে চান দেশে, এমনটাই জানিয়েছেন তার আইনজীবীরা। আইন বিশেষজ্ঞরা বলছেন, মামলা থেকে মুক্ত হতে দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে তারেক রহমানকে। তবে ন্যায় বিচারের স্বার্থে আদালতও এ বিষয়ে ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন মুক্তি দেয়া হয় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এরপর একে একে জামিনে জেল থেকে বের হন কারাবন্দী বিএনপি নেতারা। তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে নেই তেমন কোনো অগ্রগতি। 16 বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। 111 এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়। এর মধ্যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ 5টি মামলায় সাজা দেওয়া হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমান কবে দেশে ফিরবেন এ প্রশ্ন উঠেছে। আইনজীবীরা বলছেন, বিশেষ কোনো সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান। যথাসময়ে ফিরবেন দেশে। ফ্যাসিস্ট রেজিমের নেতৃত্ব দানকারী পলাতক শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবের পাসপোর্টটা পর্যন্ত নবায়ন করতে দেয়নি। উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে ওনার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলোর যেগুলো রায় হয়েছে সেগুলো আইনগতভাবেই তিনি মোকাবেলা করবেন। আর যেগুলোর রায় হয়নি সেইগুলো আইনগতভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি। সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান বলছেন, আইনি প্রক্রিয়ায় মুক্তি পেতে হলে দেশে ফিরতে হবে তারেক রহমানকে। তারেক রহমান সাহেবের জাজমেন্টের পরে যেহেতু তার আগে থেকে উনি দেশে ছিলেন না, উনি লন্ডনে, কাজে ওনার তো এই মামলায় আপিল করার কোনো সুযোগ ছিল না বা আপিল উনি করতে পারেননি। কোর্টের কাছে কোনো রিলিফ আপনাকে যেতে হলে আপনাকে তো কোর্টে সারেন্ডার করতে হবে। আইনে আমাদের আরেকটা প্রভিশন আছে 561A of the Code of Criminal Procedure, that are inherent power of the court. তারেক জিয়া সাহেবের যদি ওটা করতে হয় তাইলেও তাকে দেশে আসতে হবে। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকেই দলকে সংগঠিত করে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। জাতীয়তাবাদী দল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অন্তহীন অভিযোগের পর শাহজালাল বিমানবন্দরে স্বস্তির গল্প। অনেক কম সময়ে মিলছে সব সেবা, উচ্ছ্বসিত প্রবাসী সহ সাধারণ যাত্রীরা। কর্তৃপক্ষ জানায়, নানামুখী উদ্যোগে বেড়েছে সেবার গতি। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিতেই বছরের পর বছর হয়রানি জিইয়ে রাখতেন সালমান এফ রহমান চক্র। কাজল আবদুল্লার রিপোর্ট। 1.5 দশক ধরে দেশের শাসন ব্যবস্থায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বল্প সময়েই চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবায়। বছরের পর বছর পাহাড় সম অভিযোগ ছিল যে প্রবাসীদের, তারাই বিমানবন্দরে নেমে বলছেন স্বস্তির গল্প। লাগেজ ভাঙা তো দূরের কথা, ইমিগ্রেশন পার হয়ে অনেক যাত্রী নিজেদের লাগেজ হাতে পাচ্ছেন 15 থেকে 20 মিনিটেই। ফ্লাইটে থেকে নামার সাথে সাথে লাগেজ পাইছি। আমি আসতেই 15-20 মিনিটের ভিতর আমি দুটোটা কভার করে ফেলছি। গতবার যখন আসছিলাম তখন অনেকটা লাগেজ আসে নেই, আর এবার প্রশ্ন যেগুলো দরকার ছিল ওইগুলো করছে, এক্সট্রা প্রশ্ন জিজ্ঞেস করে নেই। পরিবর্তনের হাওয়ায় বন্ধ হয়েছে যাত্রী লাঞ্ছনা, ইমিগ্রেশন, পুলিশ ও কাস্টমস সহ পদে পদে হয়রানিও। সহযোগিতায় রয়েছে হেল্প ডেস্ক, ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা। কথা বলার জন্য সুবিধা করছে, ফ্রি ইন্টারনেট চালু করছে, আগের চেয়ে অনেক উন্নত মানের সেবা আমরা পাচ্ছি এখন। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে হাজার হাজার কোটি টাকার ইকুইপমেন্ট, জনবল নিয়োগ ও নিরাপত্তা কর্মীদের স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালনের কারণেই গতি বেড়েছে সার্বিক কার্যক্রমে। আমাদের যে গ্রাউন্ড হ্যান্ডলিং যারা আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আমরা চেষ্টা করছি সম্মানিত যাত্রীদের লাগেজ খুব স্মুথলি, খুব দ্রুততার সাথে চলে আসে, আমরা সেটা চেষ্টা করছি। এছাড়া এভিয়েশন সিকিউরিটি র্যাম কন্ট্রোলের তত্ত্বাবধানে সেটা আমরা আরও দ্রুততার সাথে চেষ্টা করছি। তবে অফিসিয়াল সব বক্তব্যকে পেছনে ফেলে ভিন্ন তথ্য দিলেন বিমানের সাবেক এই কর্তা। জানালেন, পরিকল্পিতভাবেই যাত্রী সেবা নিয়ে নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করে রাখা হতো। ভিনদেশি কোম্পানির হাতে বিমানবন্দরের সেবা কার্যক্রম তুলে দিতেই নীল নকশা করেছিলেন শেখ হাসিনা সরকার উপদেষ্টা সালমান এফ রহমান। হ্যান্ডলিং অনেক ইমপ্রুভ করেছে। এটার পেছনে একটা বড় ফ্যাক্টর হলো যে আগে বড় একটা ডিমোটিভেশন ছিল। তৎকালীন সরকার প্রধানের
কমার্স উপদেষ্টার তার পিএসকে বিমানের ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছিল এই হ্যান্ডলিংটা দিয়ে দেওয়ার জন্য। এটা বিমানের কর্মকর্তা কর্মচারীদের জন্য বিরাট একটা ডিমোটিভেশন ছিল। এখন আলহামদুলিল্লাহ সেই ডিমোটিভেশনটা আর নেই। শেষ কয়েক বছরে বিমানবন্দরে যতটা উন্নয়ন চোখে পড়েছে তার চেয়ে অদৃশ্যভাবেই স্বার্থান্বেষী মহলের কালো থাবা অধিকার বঞ্চিত করেছে সাধারণ যাত্রীদের। দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের সফল কূটনৈতিক তৎপরতায় অবশেষে দেশে ফিরলেন আরব আমিরাতে সাজা মওকুফ হওয়া ৫৭ বাংলাদেশির ২০ জন। রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও ঢাকা শাহজালাল বিমানবন্দরে ফিরলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সরকারকে ধন্যবাদ জানিয়ে পুনর্বাসনের দাবি তাদের। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ফেরার পর আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ফুল দিয়ে বরণ করা হয় তাদের। গত ২০ জুলাই ছাত্রদের ওপর গুলি ও ইন্টারনেট বন্ধ করায় স্বজনদের সঙ্গে কথা বলতে না পারায় দুবাইয়ে বিক্ষোভ করেন প্রবাসীরা। এ সময় ৫৭ বাংলাদেশিকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আমিরাতের আদালত। গত ২৮ আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে। পরে ৩ আগস্ট ৫৭ জনের শাস্তি মওকুফ করেন দেশটির প্রেসিডেন্ট। সরকারের পক্ষ থেকে ফিরে আসা প্রবাসীদের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা। অনেক স্টুডেন্ট মারা গেছে, আমার দেশ অচল অবস্থা হয়ে গেছে। এমনকি আমরা যারা প্রবাসীরা আছি কেউ কারো ফ্যামিলির সাথে কথা বলতে পারি না। এই ৫৭ জন আরো যারা রয়েছেন আমরা রিকোয়েস্ট করবো যাতে সরকার তাড়াতাড়ি এদেরকে নিয়ে আসে। ওই দেশের সরকারের সাথে সমন্বয় করে আমাদের নোটিটা যেন উঠাই দেওয়া হয় এবং আমরা যেন আমাদের কর্মস্থলে সহি সালামতে পৌঁছতে পারি। আমাদের বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ, আমাদের ছেলেদেরকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে ওনাকে আমি দোয়া করতেছি আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি। একটা আবেদন থাকবে তাদের জন্য কিছু একটা পুনর্বাসন করার জন্য, কারণ এদের চাকরি ছেড়ে চলে আসছে। সুন্দরভাবে আমরা ওনাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ ওনাদের সমস্ত ডিটেইল আমাদের কাছে আছে। এদিকে আমিরাতে সাজার পর ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশির ৮ জন দেশে ফিরেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নিবিড় সাহা। সরাসরি যাচ্ছি তার কাছে। নিবিড়, আসলে দেশের যে কোটা আন্দোলন সংগঠিত হয় সেই কোটা আন্দোলনে প্রবাসীরাও কিন্তু গা ভাসিয়েছিলেন এবং সংযুক্ত আরব আমিরাতে কিন্তু এই কোটা আন্দোলনের বিক্ষোভে যারা করেছিলেন তাদের মধ্যে কিন্তু আসলে ৫৭ জনকে কিন্তু আমরা এখন পর্যন্ত যেমনটি জানতে পেরেছি যে ৫৭ জনকে কিন্তু গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে তাদেরকে জেলে পাঠানো হয় এবং তাদের সাজা হয়। এবং এরপরে কিন্তু আমরা দেখেছি যে আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপে কিন্তু ৫৭ জন সাজা মওকুফ করে তাদেরকে দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয় এবং ঠিক আধা ঘন্টা আগে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই সাজা যাদের মওকুফ হয়েছে তাদের মধ্যে ২ জন কিন্তু তারা এই বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং গণমাধ্যমের সাথে তারা কথা বলেছে। এছাড়া আরও ১২ জন তারা কিন্তু আসলে চট্টগ্রামে তারা কিন্তু অবতরণ করেছে চট্টগ্রাম বিমানবন্দরে। মোট ১৪ জন আজকে কিন্তু আসলে সাজা মওকুফ হওয়া ১৪ জন আজকে এই বাংলাদেশে পৌঁছেছে এবং এছাড়াও আরও ৬ জন যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন কিংবা যারা গ্রেপ্তার হয়েছিলেন যাদের মুক্তি দেওয়া হয়েছে এরকম আরও ৬ জনও কিন্তু আসলে দেশে ফিরেছেন বলে বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে কিন্তু যে দেশে ফেরত আসলেন যারা তারা কিন্তু কথা বলেছেন আমাদের সাথে। আমরা দেখেছি যে আসলে এয়ারপোর্টে পৌঁছানোর পরে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন তাদের মধ্যে কিন্তু আসলে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এই ২ জন কিন্তু তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন এবং দেশের বাইরে থেকেও দেশের একটি এত বড় আন্দোলনের সঙ্গে যে গা ভাসানো সেই জন্যই কিন্তু আসলে তাদেরকে এক প্রকার বলা যায় যে সংবর্ধনা দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। আমরা দেখেছি যে ২ সমন্বয়ক ছাড়াও কিন্তু এখানে যারা আন্দোলন করেছেন তারাও কিন্তু অনেকেই ছিলেন এবং তারা আসলে এই যে তাদের যে বন্দি দশা এবং তাদের যে সাজা হয়েছিল তাই সে যে অমানবিক একটি জীবনযাপনের মধ্যে দিয়ে তারা কয়েকদিন পার করেছেন সেই বর্ণনা কিন্তু আমাদের দিয়েছেন এবং তারা কিন্তু বলেছেন যে এখনও কিন্তু অনেকে সংযুক্ত আরব আমিরাতে আটক অবস্থায় আছে, জেলে আছে, তাদেরও কিন্তু তারা মুক্তি দাবি করেছেন এবং সবশেষ তারা যেটি বলেছেন
বলেছেন যে আসলে তারা কিন্তু কাজ হারিয়ে দেশে ফিরে এসেছেন এবং তাদের যেন আবারও কাজের মাধ্যমে কিন্তু তাদের যেন আসলে কর্মসংস্থান করা হয়। তো সমন্বয়করাও কিন্তু আসলে দেখা গেছে যে এই দিকটির জন্যই কিন্তু সরকারের কাছে দাবি জানিয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। চট্টগ্রাম বন্দরের বহির্নগরে পণ্যবাহী দুটি বিদেশি জাহাজের সংঘর্ষ হয়েছে। দুপুরে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি ফ্রেন্ডলি আইল্যান্ড ডাল খালাস করছিল, আর সিমেন্ট ক্লিংকারবাহী পানামার পতাকাবাহী জাহাজ নাভিও সেলেস্টিলার অবস্থান ছিল কুতুবদিয়ার কাছাকাছি। দুপুরে হঠাৎ নাভিও সেলেস্টিলা ফ্রেন্ডলি আইল্যান্ডকে ধাক্কা দেয়। এ সময় দুটি জাহাজ আটকে যায়। সরিয়ে নেওয়ার পর জাহাজ দুটি বহির্নগরে নিরাপদ দূরত্বে অবস্থান করছে। শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ হওয়ার পর আজ থেকে খুলেছে সাভার, আশুলিয়া, টঙ্গী ও গাজীপুরের সব তৈরি পোশাক কারখানা। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। নতুন করে কারো উস্কানিতে পরিস্থিতি যাতে আবার অস্থির না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে 20টি গার্মেন্টস ফেডারেশনের জোট ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল। সরকারের ভূমিকা নিয়ে কথা বলেছেন অর্থ উপদেষ্টাও। বেতন ভাতা ছাঁটাইয়ের প্রতিবাদ সহ নানা দাবিতে শ্রমিক বিক্ষোভের পর শনিবার থেকে সাভার, আশুলিয়া, টঙ্গী ও গাজীপুর শিল্পাঞ্চলে চালু হয়েছে তৈরি পোশাক কারখানা। সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এমন প্রেক্ষাপটে নতুন করে আর তৃতীয় পক্ষের কোনো উস্কানিতে কান না দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে 20টি গার্মেন্টস ফেডারেশনের জোট ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল। সংগঠনটির নেতারা বলছেন, ন্যায্য দাবি দেওয়া কারখানা মালিক ও সরকারের সঙ্গে বসে আদায় করা হবে, কিন্তু কারখানা বন্ধ রেখে দাবি আদায় সমর্থনযোগ্য নয়। পোশাক কারখানায় সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনায় কোনো শ্রমিক সংগঠন জড়িত নয় বলেও দাবি করে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল। তারা যাতে সব কারখানায় যথারীতি কাজ করে যান, তাদের সমস্যা থাকলে ম্যানেজমেন্টকে তারা লিখিতভাবে জানাবেন। আর আরেকটা বিষয় হলো, সমস্ত দায় কিন্তু শ্রমিক সংগঠনগুলোর না। এদিকে তৈরি পোশাক খাতে স্থিতিশীলতা আনতে মালিক, শ্রমিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। শ্রমিকদের, মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে, বলছে, এবং এখানে কিন্তু অন্যান্য কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে, যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর আমি কমার্স মিনিস্ট্রির সাথে, স্টেট বডির সাথে আলাপ করছি, কালকে পরশু আবার একটা গ্রুপের সাথে বলবো। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চল এলাকায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 150 টাকা। সপ্তাহ ব্যবধানে দামের এমন ঊর্ধ্বমুখী প্রবণতার প্রভাব স্বাভাবিকভাবেই পড়েছে খুচরা বাজারে। ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা কারসাজি করে অধিক মুনাফার সুযোগ নিচ্ছেন। আর বন্যা দুর্গত এলাকায় চালের অতিরিক্ত চাহিদা বৃদ্ধির অজুহাত বিক্রেতাদের। এবার রকের রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। ভরা মৌসুম, তাই বস্তায় বস্তায় চালে ঠাসা মিলের গুদাম। ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা। এর মাঝে হঠাৎ চলতি সপ্তাহে নওগাঁর পাইকারি মোকামে বস্তাপ্রতি 150 টাকা পর্যন্ত চালের দর বাড়িয়েছেন মিলাররা। চালের বাড়তি দরের উত্তাপ খুচরা বাজারেও। মোটা জাতের প্যারিজা, বি28 ও স্বর্ণাপাত চালে কেজিতে 3 টাকা, আর সরু চাল জিরাশাল, নাজির ও কাটারি মিনিকেট কেজিতে 2 টাকা বাড়তি দরে বিক্রি করছেন মিলাররা। ভোক্তাদের অভিযোগ, কারসাজি করে অধিক মুনাফার আশায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। প্রত্যেকটা চালের দাম 2 টাকা করে বাড়িয়েছে। আপনার মোটা চাল ছিল আপনার 56 টাকা, সেটা বেড়ে দাঁড়াচ্ছে 58-60 টাকা কেজি। চালের দাম এবং কাঁচা তরকারি, সবজি এসবের দাম যদি বাজারে কমানো হয় তাহলে আমরা অনেক ভালো চলতে পারবো। তবে বন্যা এলাকায় চালের চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে অজুহাত মিলারদের। স্বর্ণাপাস ধান উঠবে আরো 2 মাস পরে। এই ধানটা আমরা কিন্তু এখন চালটা কিন্তু অ্যাভেলেবল পাই, কিন্তু সেই চালটা কিন্তু 2 মাস আগে শেষ হয়ে গেছে। সেই কারণেই কিন্তু একটা বাজারে এই মোটা জাতের চালটা বা মিডিয়াম জাতের চালের দামটা কিন্তু বাড়ছে। চলতি মৌসুমে জেলায় 60,000 হেক্টর জমি থেকে 1,80,000 মেট্রিক টন ধান পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজেই ধরতে পারবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে এক সভা শেষে উপদেষ্টা বলেন, অর্থ কেলেঙ্কারিতে জড়িত রাঘব বোয়ালদের ধরতে কঠোর অবস্থানে আছে সরকার।
রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের শীর্ষস্থানীয় 5 ব্যবসায়ীর কর ফাঁকি খতিয়ে দেখতে শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এরই মধ্যে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, বসুন্ধরার আহমেদ আকবর সোবহান, ওরিয়নের ওবায়দুল করিম ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের কর ফাঁকির বিষয়ে বিশেষ তদন্তও শুরু করেছে সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। আর্থিক খাতে কেলেঙ্কারিতে জড়িত রাঘব বোয়াল ধরার অগ্রগতি প্রসঙ্গে এবার কড়া হুঁশিয়ারি দিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানালেন, সরকারের অবস্থান স্পষ্ট, ছাড় দেয়া হবে না কাউকে। অনেকের ব্যাংক জব্দ করেছে, এটা প্রিলিমিনারি, তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার, যদি আপনার কোনো তদন্ত হিসেবে পায় তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে এক সভায় অংশ নেন উপদেষ্টা। পরে সমসাময়িক বিষয়ে কথা বলতে গিয়ে জানান, কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজে ধরে ফেলবে। কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না, এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা দেবে, যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে ধরবে। উপদেষ্টা জানান, বাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে সরকার। ভোক্তাদের স্বস্তি দিতে এরই মধ্যে শুল্ক কমানো হয়েছে বিভিন্ন পণ্য আমদানিতে। এর ইতিবাচক প্রভাবও পড়েছে বলে পর্যবেক্ষণ অর্থ উপদেষ্টার। এখন একটু ইম্প্যাক্টটা আপনার যদি বাজারে, এটা আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাই সাথে বা আমার এসেকে বলবো, এটা হলে কিন্তু অনেকটা, একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শেষ হবে বলেও জানান সালেহউদ্দিন আহমেদ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে ফেনীতে আগ্রাসী হয়ে উঠছে ছোট ফেনী নদী। জেলার সোনাগাজীতে তীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে অন্তত 200 পরিবার। অন্যদিকে নোয়াখালীর কিছু এলাকায় এখনও জমে আছে নোংরা পানি। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন পানিবাহিত রোগে আক্রান্ত 348 রোগী। কোথাও কোথাও এখনো হাঁটু সমান নোংরা পানি। এতে নিজ বাড়িতে ফেরার অপেক্ষা বাড়ছে নোয়াখালীর বিভিন্ন এলাকার বন্যা দুর্গতদের। আশ্রয় কেন্দ্রেই বসবাস করছেন অনেকে। জেলার সেনবাগের ছাতারবাইয়া, বিরহামপুর, বিজয়নগর সহ বেশ কয়েকটি এলাকায় ধীরগতিতে কমছে বন্যার পানি। একই সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। অনেক লোকে এখনো পানি বলতো, অনেকে ত্রাণ বলতে কিছু এখনো পায় নাই। গরানে কানা দুগা বালু টালু দিয়ে কানা ইয়ে করি, আমরা যাই দুগা রাঁধি বাড়ি কোনো রকমে খাইতে মারি, জন্য এইভাবে আসি। 2 সপ্তাহ পানি তলে আসি, আর আল্লাহ জানে কতদিন থাকতে হয়। টানা কয়েক সপ্তাহের বন্যার প্রভাব পড়তে শুরু করেছে স্বাস্থ্যেও। ছড়িয়ে পড়ছে চর্ম, ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ। শুক্র থেকে শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ডায়রিয়ায় আক্রান্ত 348 রোগী, আর সাপে কাটা রোগী 20 জন। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে আগ্রাসী হয়ে উঠছে ছোট ফেনী নদী। জেলার সোনাগাজী চরদরবেশ ইউনিয়নের কাজিরহাটে ভিটেমাটি হারিয়েছে অন্তত 200 পরিবার। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা। শুধু ঘরবাড়ি নয়, ক্ষতি হয়েছে রাস্তাঘাটেরও। ফেনীর একই ইউনিয়নের উত্তর চর সাহাফিকারি এলাকায় নদীর তীর অন্তত 500 মিটার ভেঙে গেছে। ধসে পড়ার ঝুঁকিতে আছে ছোট ফেনী নদীর বেড়িবাঁধ। এতে নদী ও বেড়িবাঁধের মাঝে অবস্থান করা পরিবারগুলোর সদস্যরা ভাঙন আতঙ্কে আছেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে নারায়ণগঞ্জে অপহরণ ও খুনের আস্তানা গেড়ে বসেছিল আওয়ামী লীগের ক্যাডাররা। এমন মন্তব্য করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের বক্তারা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে 11.5 বছর পরও ত্বকী হত্যার বিচারহীনতার প্রতিবাদে গোল টেবিল বৈঠকে বক্তারা এই মন্তব্য করেন। তারা বলেন, নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীকে লাশের নদীতে রূপান্তরিত করেছিল সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। 2013 সালে অপহরণের পর শীতলক্ষা নদী থেকে তানভীর মোহাম্মদ ত্বকীর মরদেহ উদ্ধার করা হয়। 11 বছর পেরিয়ে গেলেও আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার তীব্র নিন্দা জানান বক্তারা। নরসিংদীতে আলাদা স্থানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। গত 19 জুলাই জেলা কারাগার থেকে লুট হয়েছিল এসব অস্ত্র, এমনটাই ধারণা করা হচ্ছে। দুপুরে মোসলেউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অস্ত্রটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনী জানায়, শুক্রবার রাতে ঘোড়াশালের ট্যাঙ্গরপাড়া এলাকার একটি জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্র রয়েছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে যায় সেনাবাহিনীর 2টি দল। সেখানে পরিত্যক্ত অবস্থায় শটগান উদ্ধার করা হয়।
এছাড়া সকালে সদরের ঘোড়াদিয়া এলাকার আরেকটি জঙ্গল থেকে ম্যাগজিন সহ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। শহীদদের তালিকা থাকবে ফ্যাসিবাদের নিদর্শন। পরিদর্শন 3 উপদেষ্টার। আগামী সপ্তাহে কাজ শুরু করবে বিশেষজ্ঞ কমিটি। চাকরির বয়সসীমা 35 করার দাবিতে উত্তাল শাহবাগ। বিবেচনার আশ্বাস আইন উপদেষ্টার। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণই হবে বিএনপির রাজনীতি। আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান। ফিরতে চান দেশে, বলছেন তার আইনজীবী। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়।